রিয়াল মাদ্রিদ ছেড়ে যেতে পারেন এনরিক, সম্ভাব্য গন্তব্য হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ। এই সংবাদটা শুনে আপনি কি একটু খুশি হয়েছেন? যদি না হয়ে থাকেন তাহলে বিস্তারিত শুনলে আপনার মনের ভেতরে অনেক বেশি আনন্দ কাজ করতে পারে। প্রথমত, যদি ব্রাজিলিয়ান ফ্যান হন তাহলেও আনন্দ হবে, আর যদি রিয়াল মাদ্রিদ ফ্যান হন তাহলেও আপনি আনন্দিত হবেন। কেন এই মুহূর্তে এনরিকের রিয়াল মাদ্রিদ ছাড়া উচিত সেই ব্যাপারটা যদি আপনি একটু ইনডেপথ বোঝার চেষ্টা করেন তাহলে অনেক বেশি ভালো হবে আপনার নিজের জন্য। এক নম্বরে যে বিষয়টা হলো যে কার্লোস এসপি এই দলটায় অর্থাৎ রিয়াল মাদ্রিদ যুক্ত হয়ে যাওয়ার পর সব থেকে বেশি প্রশ্ন বা সন্দেহ তৈরি হয়েছে এনরিকের প্লেইং টাইম নিয়ে। তিনি কি আসলে এই দলটায় প্লেইং টাইম পাবেন? তো দেখুন, শুরুটা যদি কিলিয়ান এমবাপে করেন এবং সাব হিসেবে যদি কার্লোস এসপিকে নামানো হয় তাহলে এনরিকের সুযোগটা কোথায়? রাইট উইংয়ে। যদি রাইট উইংয়ের কথা ভাবেন তাহলে ডিওমান্ডে চলে আসার পর রাইট উইংয়ে খুব বেশি একটা নামার সুযোগ নাই। সেই সাথে আবার ডিওমান্ডের পেছনে ব্রাহিম দিয়াজ রয়েছে। যদি কিনা আপনি যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে সেই জায়গায় আবার আর্দা গুলার রয়েছে। যদি তারপরেও এক্সপিরিয়েন্সড কোনো কিছু দরকার হয় তাহলে সেখানে আবার বার্নার্ডো সিলভা রয়েছে। তার মানে রাইট উইং জোন বলেন আর আপনি ফরওয়ার্ড জোন বলেন, সেখানে এনরিকের পসিবিলিটিটা অনেক বেশি কমে যাচ্ছে। এই একটা কারণে এনরিকের এই মুহূর্তে লোনে হোক বা যেভাবেই হোক রিয়াল মাদ্রিদ ছাড়াটা তার জন্য সব থেকে বেটার একটা অপশন। কিন্তু এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ তাকে পার্মানেন্টলি ছাড়তে চায় না, লোনে ছেড়ে দিতে চায়। তো সেই জায়গায় এনরিক যখন অন্য একটা দলে যাবেন আবেগ বাদ দিয়া যদি বাস্তবতার উপরে নিজের সিদ্ধান্তটা নেন তাহলে সেটা তার জন্য ভালো হবে। শুধু কি তার জন্য না, রিয়াল মাদ্রিদের জন্য ভালো হবে। সর্বশেষ তথ্য মতে এনরিকের যে এজেন্ট তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটা দল খুঁজছেন। সেই দলের যে একটা মোটামুটি তালিকাটা সংবাদ মাধ্যম বলছে সেখানে অ্যাস্টন ভিলা রয়েছে, আবার একই সাথে আরও কয়েকটা দল রয়েছে। কিন্তু বিষয়টা হলো যেই দলেই যাক না কেন যদি ইংলিশ প্রিমিয়ার লিগে যায় তাহলে সেটা তার জন্য সত্যিকার অর্থে একটা ভালো মুভ হবে। একটা প্রতিযোগিতামূলক জায়গায় নিজেকে আরও বেশি প্রমাণ করার সুযোগ পাবেন, গেম টাইম পাবেন। একই সাথে যেটা গত সিজনে করেছেন ঠিক সেই জিনিসটা আবার ওই সিজনে করে যখন রিয়াল মাদ্রিদে ফিরবেন সম্পূর্ণ ফিট এবং সেরা একাদশ নিশ্চিত করে ফিরতে পারবেন। এটা ওর জন্য বেটার। এবার আসেন রিয়াল মাদ্রিদের জন্য বেটার কেন এবং ওই জায়গায় অন্য কে কে আসতে পারে বা পোটেনশিয়াল লিস্টে আসলে কারা থাকতে পারে সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা যাক। রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে স্কোয়াডের যে অবস্থা তাতে করে একজন খেলোয়াড় বা দুজন খেলোয়াড় স্কোয়াড থেকে বাইরে যাওয়াটা আসলে খুব দরকার। যাদেরকে আসলে দরকার এই মুহূর্তে মনে করা হচ্ছে বা রিয়াল মাদ্রিদ ভাবছে তার ভেতরে উল্লেখযোগ্য হচ্ছে কামাভিঙ্গা, এরপরে হচ্ছে আপনার ফরলান মেন্ডি। তো এই দুইজন যেহেতু ছেড়ে যাচ্ছে না সেহেতু এনরিক যদি লোনে যায় তাহলে স্কোয়াডটা একটু ফাঁকা হয়। স্কোয়াডের একটা স্লট যদি এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ফাঁকা করতে পারে তাহলে একটা পটেনশিয়াল মিডফিল্ডার রিয়াল মাদ্রিদ দলভুক্ত করতে পারে। এই জায়গায় সব থেকে বেশি আলোচনার বিষয় কোনটা জানেন? যে অ্যাডাম ওয়ার্টন এই মুহূর্তে ক্রিস্টাল প্যালেসের একটা দুর্দান্ত মিডফিল্ডার। এখন এই মুহূর্তে এই ছেলের খেলা দেখে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এখন যদি তাকে 70 থেকে 80 মিলিয়ন দেওয়া না হয় তাহলে সে হবে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা একটা অনেক বড় সমস্যার সমাধান। তিনি একটা ভালো তার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী রিয়াল মাদ্রিদে এরকম একটা মিডফিল্ডার আসলে খুবই দরকার। এখন যদি তাকে না হয় তাহলে কি আসলে স্টিলারের দিকে রিয়াল মাদ্রিদ আগাবে কিনা সেটাও যেমন একটা আলোচনার বিষয়। তবে হুট করে জুভেন্টাসের ক্যাপ্টেন ম্যানুয়েল লুকাটেলি যদি আলোচনায় ঢুকে যান তাহলে আমি ব্যক্তিগতভাবে অবাক হব না। তার কারণ এই একটা লোক যাকে নিয়ে আলোচনা হয় না কিন্তু তিনি মোটামুটি যেই ধরনের প্রোফাইলের খেলোয়াড়, লো ব্লক ভাঙতে পারেন, একই সাথে নিজে নিচে নেমে খেলতে পারেন, অন্যান্য সময় নিজ দলের জন্য যেটা প্রয়োজন সেটা তিনি এত সুন্দরভাবে করেন। সেটা যদি আপনারা জুভেন্টাসের খেলা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনারা এই ব্যাপারটা রিলেট করতে পারবেন। এখন জুভেন্টাসের ক্যাপ্টেন কেন আলোচনার বাইরে থাকেন, এখন এই আলোচনার বাইরে থাকা একজনকে নিয়ে আসলে কেন টানা হেঁচড়া করবে রিয়াল মাদ্রিদ বা করতে পারে কিনা? দেখুন, সবার আগে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ এমন একজন দরকার যেটা তিনি এক্সপিরিয়েন্সের পাশাপাশি এই দলে এসে শুরুর একাদশে খেলতে পারেন সেই যোগ্যতা যেমন আছে, একই সাথে তাকে নিয়ে খুব বেশি কাড়াকাড়ি হয় এমনটা হলে আবার সেই প্যাচের মধ্যে পড়ে যেতে হবে যেই প্যাচটা কিন্তু অলরেডি ডিওমান্ডের ব্যাপারে ঘটে গেছে। অনেক বেশি অর্থ দিয়ে এক প্রকার আনতে হয়েছে। আবার রদ্রির ব্যাপারটাও কিন্তু অলরেডি দেখেন কাড়াকাড়ি না হলেও দর কষাকষি কিন্তু একেবারে কম নাই। কিন্তু যদি কোনো প্লেয়ারকে নিয়ে একটু ঠেলাঠেলি বা কাড়াকাড়ি শুরু হয়ে যায় তখন সেটা হয়ে যায় যে কোনো দলের জন্য বা পোটেনশিয়াল মুভের জন্য অনেক বেশি
পেইনফুল। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে জুভেন্টাসের ক্যাপ্টেনের দিকেও যদি রিয়াল মাদ্রিদ আগায় তাহলে সেটাও কোনো ভুল সিদ্ধান্ত হবে না, বরং তাকে দিয়েও অনেক সমস্যার সমাধান করা সম্ভব। এখন শেষ পর্যন্ত মিডফিল্ডার ছাড়া যদি রিয়াল মাদ্রিদ সিজন শুরু করে সেখানেও কিছু সলিউশন আছে কিনা সে ব্যাপারে আরেকটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তবে এই মুহূর্তে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হলো এনরিকের দল ছেড়ে, নিজের জন্য দল ছাড়া এবং রিয়াল মাদ্রিদকেও অন্ততপক্ষে একটা প্লেয়ারকে যদি লোনে ছেড়ে দেওয়া যায় এবং সেই প্লেয়ারটা যদি হয় এনরিক তাহলে মোটেও খারাপ হয় না। অন্যদিকে রিয়াল মাদ্রিদ রাউল অ্যাসেন্সিওকেও ছেড়ে দেওয়ার ব্যাপারে মোটামুটি চেষ্টা চলমান থাকলেও তিনিও নাকি রিয়াল মাদ্রিদ ছেড়ে যেতে চান না। তো সর্বশেষ বিষয়টা যেটা দাঁড়ায়, লোনে যদি এনরিক মানে ইংলিশ প্রিমিয়ার লিগেও যায় সেটা যেমন তার জন্য ভালো, অথবা যদি লা লিগাতেও থাকে তাহলেও সেটা তার জন্য ভালো হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। আর যদি এই প্লেয়ারটা লোনে চলে যায় তাহলে অ্যাডাম ওয়ার্টনকে আমি ব্যক্তিগতভাবে সবথেকে বেশি পছন্দ করব। এছাড়া জুভেন্টাসের ক্যাপ্টেন লোকাতেলিকে যদি নিয়ে আলোচনা করা হয় এবং তাকে যদি হুট করে নিয়ে আসার ব্যাপারে রিয়াল মাদ্রিদ সিদ্ধান্ত নেয় তাহলেও আমি ব্যক্তিগতভাবে খুব বেশি একটা অবাক হব না। যেটা আমার কাছে ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।